দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদেরকে অনলাইন ক্লাসের জন্য স্বাগত জানাচ্ছি। আমরা ইতিপূর্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রথম অধ্যায়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বিষয়ের পার্ট 1 থেকে 3 পর্যন্ত জেনেছি। বন্ধুরা, আজকে আমরা জানব এই অধ্যায়েরই 4 থেকে 7 পাঠ পর্যন্ত। আসো তাহলে তোমরা তোমাদের বই, খাতা এবং কলম নিয়ে প্রস্তুতি নাও। আমরা বাকি পাঠগুলো সম্পর্কে জানব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিপূর্বে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বের পার্ট 1 তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব, পার্ট 2 কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পার্ট 3 যোগাযোগ, এই 3টি বিষয়ে পাঠ সম্পর্কে জেনেছি। আজকে আমরা এর বাকি 4টি অর্থাৎ 4 থেকে 7 পর্যন্ত পাঠের সম্পর্কে জানব। আসো তাহলে আমাদের পাঠগুলি হলো 4 ব্যবসা ও তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব, 5 সরকারি কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রয়োগ, 6 চিকিৎসা, 7 গবেষণা। আসো তাহলে শুরু করি। পার্ট 4 ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। জীবনের অন্য সকল ক্ষেত্রের মতো তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি এর প্রয়োগ ব্যবসা বাণিজ্যের আমূল পরিবর্তনের সূচনা করেছে। আমরা জানি আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে আইসিটির ব্যবহার, তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে আমাদের জীবনযাত্রার মান, আমাদের জীবনের অনেক কাজ আমরা সহজ করে ফেলতে পেরেছি। ঠিক তেমনই ব্যবসা ক্ষেত্রেও এর প্রভাব রয়েছে। কি সেগুলো সম্পর্কে আমরা জানব। মজুদ নিয়ন্ত্রণ, অর্থাৎ ব্যবসা বাণিজ্য করতে গেলে যে মালের যোগান বা মজুদ কতটুকু আছে সে বিষয়ে আমাদের জানতে হবে। বাজারের চাহিদা এবং সেই চাহিদা অনুযায়ী আমার মজুদ কতটুকু আছে সেটা যদি না জানা যায় তাহলে ব্যবসায়ে সাফল্য পাওয়া কঠিন। এবং সেই মজুদের উপর, চাহিদা এবং মজুদের উপর ভিত্তি করে প্রোডাকশন অর্থাৎ উৎপাদনে যেতে হয়। তাই এই আইসিটি ব্যবহারের মাধ্যমে আমরা খুব সহজে চাহিদা এবং মজুদ এটা নির্ধারণ করতে পারি এবং সেটা কতটুকু, সেই অনুযায়ী আমার কতটুকু উৎপাদন করতে হবে সেটা আমরা নির্ধারণ করতে পারি। উৎপাদন ব্যবস্থাপনা, অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে যেসব কর্মীরা কাজ করে বা আমরা যে যান্ত্রিক অর্থাৎ রোবটের সাহায্যে যেসব কাজগুলো করে থাকি, কঠিন কঠিন কাজ, এগুলো নিয়ন্ত্রণ করা ব্যবস্থাপনার একটা সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্যে দিয়ে এগুলো আমরা করতে পারি এই আইসিটির মধ্যে দিয়ে। হ্যাঁ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ ব্যবসায়ের ক্ষেত্রে যোগাযোগটা খুব বেশি প্রয়োজন। উন্নত যোগাযোগ ব্যবস্থা, এই যোগাযোগ ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা আমাদের মালের চাহিদা, আমাদের ব্যবসায় কোন এলাকায় কোন চাহিদা, এইসব বিষয়ে যেমন জানতে পারি তেমনি অন্যান্য বিষয়গুলো আমরা জানতে পারি। এই উন্নত যোগাযোগ ব্যবস্থার মধ্যে রয়েছে মোবাইল ফোন, অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই আমরা এখন দেশের বিভিন্ন প্রান্তে যে মালের যে চাহিদা বা জিনিসের যে চাহিদা সেগুলো সম্পর্কে তার বাজার এবং মূল্য, এগুলো সব খুব সহজে দ্রুত আমরা জানতে পারছি। ফ্যাক্সের মাধ্যমে আমরা ছবি এবং তথ্য পাঠিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুত তথ্য প্রেরণ করতে পারি মালের চাহিদা বা অন্যান্য ব্যবসায়িক অন্যান্য কাজগুলো সম্পর্কে। ইমেলের মাধ্যমে আমরা ছবি, তথ্য এগুলো পাঠিয়ে আমরা এই উন্নত যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ করে থাকি। এতে আমরা আমাদের ব্যবসায়িক কাজে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে আমরা তথ্য বিশ্লেষণ এগুলো পরিসংখ্যান এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা পেতে পারি। ইন্টারনেটের মাধ্যমে এই সমস্ত ইমেইল এগুলো আমরা ব্যবহার করে থাকি। ইন্টারনেট না থাকলে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে উন্নত ব্যবস্থাগুলো গ্রহণ করা যায় না, তাই ইন্টারনেটও জরুরি এক্ষেত্রে। ইন্ট্রানেট, অর্থাৎ একটি কোম্পানি বিভিন্ন এলাকায় তার অফিস বা উৎপাদন কেন্দ্র থাকতে পারে, সেগুলোর সঙ্গে তার আভ্যন্তরীণ একটি যোগাযোগ নিয়ন্ত্রণের জন্য এই ইন্ট্রানেট প্রয়োজন। 4 সঠিক হিসাব রাখা, অর্থাৎ তোমার বেতন থেকে শুরু করে আয় ব্যয় এগুলো সমস্ত কিছু আগে কাগজে করা হতো। যদি কোনোখানে কোনো ভুল ভ্রান্তি হতো সেই ভুলগুলো যেন আবার পুরোটাই আবার করতে হতো। এখন
বিশেষ পদ্ধতি বা বিশেষ ধরনের সফটওয়্যারের মাধ্যমে আমরা এই হিসাবগুলো করতে পারি। এক্ষেত্রে সহজ হয়ে ওঠে যে মনে করো একটি অফিসে 100 জনের বেতন আমরা দিচ্ছি, সেই 100 জনের বেতনের হাতে লিখে যখন কাগজে করা হতো, কোনো জায়গায় যদি ভুল হতো একটা, তাহলে পুরোটাই আবার নতুন করে করা লাগতো, বা যোগে যদি ভুল হতো আবার নতুন করে করতে হতো। এই পদ্ধতিতে আমরা খুব সহজেই এটা করতে পারি। এতে স্বয়ংক্রিয়ভাবে এই তথ্যগুলো হয়ে থাকে। যদি কোনো ঘরে ভুল হয়, শুধু ওই অংশটুকু সংশোধন করে দিলে আবার সেটা ঠিক হয়ে যায়। অর্থাৎ এই তথ্যগুলো আমরা সংরক্ষণ করতে পারি। তাই এই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবসার ক্ষেত্রে সঠিক হিসাব রাখার ক্ষেত্রে খুব জরুরি। বিপণন অর্থাৎ বিক্রয়ের ক্ষেত্রে আমরা আমাদের উৎপাদিত মালামাল বিক্রয়ের জন্য বিভিন্নভাবে হয়ে থাকে। কোম্পানি যেখানে উৎপাদন করে সেখান থেকে মাঠ পর্যায়ে একজন ভোক্তার কাছে আসার মাঝখানে অনেকগুলো ধাপ পড়ে। এই বিপণনের ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে বিপণনের বিজ্ঞাপন বা প্রচারণা করতে পারি। আমরা ইদানিং তোমরা লক্ষ্য করছো যে ফেসবুকে দেখা যায় অনলাইন শপিংয়ের বিষয় বা বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন জিনিসের বিজ্ঞাপন তারা দিয়ে থাকে, সেটা দেখে ক্রেতারা আগ্রহী হয়ে ক্রয় করে থাকে। এভাবে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিপণনের ব্যাপারে বিজ্ঞাপন, প্রচার, অন্যান্য কাজগুলো করে থাকতে পারি। বাজার বিশ্লেষণ অর্থাৎ বাজারের চাহিদা, বাজার কি মজুদ আছে না আছে সেই বিষয়গুলো করা সম্ভব। প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে তথ্য সংগ্রহ, অর্থাৎ আমি যে জিনিসটা প্রোডাকশন করি, আমার কোম্পানি যে জিনিসটা তৈরি করে, আরও যদি এই ধরনের কোনো কোম্পানি থাকে বা কোনো প্রতিষ্ঠান থাকে, তাদের সঙ্গে প্রতিযোগিতামূলক আমরা বাজারে কীভাবে টিকে থাকবো বা কী ধরনের তাদের প্রোডাকশন কী ধরনের চাহিদা আছে, আমাদের চাহিদা কী, এগুলো সম্পর্কে আমরা তথ্য নিতে পারি। সরবরাহ চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন এলাকায় সরবরাহের বিষয়টা নিশ্চিত করতে পারি যে আমার প্রতিষ্ঠানে যে মালটি কোন এলাকায় বা কোনো জায়গায় যদি সংকট হয়ে থাকে সেখানে দ্রুত পাঠানোর ব্যবস্থা করা যায়। সরবরাহ আমরা নিশ্চিত করতে পারি বিভিন্ন এলাকার। প্রচার, ওই আগে বললাম যে আমাদের যে পণ্য উৎপাদিত পণ্য বিভিন্নভাবে আমরা প্রচার করতে, যেটা আমরা অনলাইনের মাধ্যমে সবচেয়ে বেশি করতে পারি, যেটা হাজার হাজার বিজ্ঞাপন, এমনি বিজ্ঞাপন পেপারে, পত্রিকায় বা পোস্টার দিলে সামান্য কিছু সংখ্যক মানুষ জানতে পারে। কিন্তু আমরা যদি এই তথ্য প্রযুক্তি ব্যবহার করি, তাহলে একই সঙ্গে পৃথিবীর বহু দেশের বহু মানুষ সেই পণ্যটা সম্পর্কে জানতে পারবে এবং এতে খুব কার্যকরী প্রচারণা হয়ে থাকে। বিক্রয় ব্যবস্থাপনা ও হিসাব, বিক্রয় যা হচ্ছে সেইগুলোর তথ্য সংগ্রহ কীভাবে, সেগুলো আমরা আমাদের তথ্য প্রযুক্তি ব্যবহারে অর্থাৎ বিশেষায়িত সফটওয়্যারের মাধ্যমে সেই হিসাব এগুলো রাখা যায়, যে কোন এলাকায় কতটুকু আমরা উৎপাদিত পণ্য দিয়েছি, সেই পণ্যগুলো কী পরিমাণে বিক্রি হলো, কতটুকু আছে, কোনো জায়গায় কী চাহিদা আছে, এইসব বা কতটুকু আমার প্রোডাকশন এবং অন্যান্য খরচের সঙ্গে আমি যে কালেকশন হলে সেগুলোর খরচ, এগুলো সব কিছুই আমরা এর সঙ্গে এই হিসাবে ব্যবস্থাপনার মধ্যে করতে পারি। মূল্য সংগ্রহ অর্থাৎ এখন তোমরা জানো এই বৈশ্বিক মহামারীর সময় আমরা বাজারে না গেলেও অনেক জিনিস আমরা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারছি, এবং সেই কেনাকাটার ক্ষেত্রে মূল্য আমরা সরাসরি হাতে হাতে না দিয়ে সেটা অনলাইনের মাধ্যমে সরাসরি ওই প্রতিষ্ঠানের ব্যাংকে বা বিকাশের মাধ্যমে আমরা তাদের কাছে পাঠাতে পারি। এতে উৎপাদিত প্রতিষ্ঠানের হাতে না আসে, তার সরাসরি ব্যাংকের বা অ্যাকাউন্টে এগুলো জমা হয়ে যায়। এক্ষেত্রে তাহলে আমরা জানলাম যে এই বিষয়ে ব্যবসায়িক ক্ষেত্রে আমাদের যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব কতটুকু, আমরা যোগাযোগ প্রযুক্তিটাকে কীভাবে কাজে লাগাচ্ছি সে সম্পর্কে। আসা তাহলে আমরা একটু পাঠ পর্যালোচনা করি। কোনটির মাধ্যমে বিক্রয়ের সকল তথ্য সংরক্ষণ করা যায়? ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল, ইলেকট্রিক পয়েন্ট অফ সেল, মোবাইল ফোন, ইন্টারনেট। তোমরা খাতায় লিখে ফেলো এবং আসো আমরা সঠিক উত্তর কোনটি সেটি দেখি। ধন্যবাদ, সঠিক হয়েছে, অর্থাৎ ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল এটি। পরেরগুলো দেখি। দুঃখিত, সঠিক নয়, দুঃখিত, সঠিক নয়, দুঃখিত, সঠিক নয়। আরেকটি পাঠ পর্যালোচনায় আসি। লিখিত তথ্য ও ছবি পাঠানো যায় কার মাধ্যমে? মোবাইল ফোন, ফ্যাক্স, ইমেইল। নিচের কোনটি ঠিক? 1, 1, 2, 3, 1 ও 3, গ
2 ও 3, ঘ 1 2 3। আসো তাহলে তোমরা সঠিক উত্তরটা খাতায় লিখে ফেলো এবং আমরা চেষ্টা করি এর সঙ্গে মিলাই নেওয়ার। ক দুঃখিত, সঠিক নয়। খ সঠিক নয়, অর্থাৎ 1 3 অর্থাৎ মোবাইল ইমেল, এটাও ঠিক নয়। গ 2 ও 3 ফ্যাক্স ইমেল, এটাও ঠিক না। তাহলে ঘ দেখি। ধন্যবাদ। অর্থাৎ 1 2 ও 3 অর্থাৎ মোবাইল ফোন, ফ্যাক্স, ইমেল, এই তিনটার সাহায্যে আমরা ছবি, তথ্য এবং ছবি একসঙ্গে পাঠাতে পারি। তাহলে আশা করি তোমরা বুঝেছ। এবার আসো পার্ট 5, সরকারি কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ। সরকারি কর্মকাণ্ডের ক্ষেত্রে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো সরকার। এই সরকার তার রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম করে। সেই কার্যাদি আমরা আদেশ সরকারি বিভিন্ন মাধ্যমে পেয়ে থাকি। এই সরকারি তথ্যাদি প্রকাশ, অর্থাৎ সরকার যেসব সিদ্ধান্ত গ্রহণ করে, যেসব আইন প্রণয়ন করে বা অন্যান্য বিষয় যেগুলো জনগণকে জানা দরকার, সেগুলো আমরা এই তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে জেনে থাকি। আমরা অনেক সময় দেখি আমাদের মোবাইল ফোনে সরকারি বিভিন্ন সিদ্ধান্ত, বিভিন্ন তথ্য, বিভিন্ন প্রচারণা খুদে মেসেজের মাধ্যমে আসে, সেগুলোর মাধ্যমে জনগণ জানতে পারে, অথবা আমরা বিভিন্ন জায়গা থেকে এইসব তথ্য জানতেও পারি। আইন ও নীতিমালা প্রণয়ন ও সংশোধন। সরকার কোনো আইন যদি গ্রহণ করতে যায় বা কোনো আইন তৈরি করতে যায়, সেই ক্ষেত্রে নীতিমালা প্রণয়ন করার সময় বা সংশোধনের সময় কী করে, শুধু আইনজ্ঞ তাদেরই পরামর্শ নেয় না, এক্ষেত্রে জনগণের বিভিন্ন স্তরের মানুষের পরামর্শ, তাদের সুপারিশ, এগুলো গ্রহণ করে থাকে। এই ক্ষেত্রে বিভিন্নভাবে সেগুলো হয়ে থাকে। এক অনলাইনের মাধ্যমে, ইমেলের মাধ্যমে, অথবা অন্যান্য পদ্ধতি যেমন মোবাইল ফোনের মাধ্যমে এগুলো করে থাকে। এতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের একটা সুযোগ থাকে এবং তার পরিপ্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত নিতে পারে যে সংশোধন, নতুন আইনের কি হওয়া উচিত, কী ধরনের, অথবা কোনো আইন যদি সংশোধন করতে হয় কী ধরনের। বিশেষ দিবস বা ঘটনা সম্পর্কে প্রচার, অর্থাৎ আমাদের রাষ্ট্রীয় যেসব দিবস আছে এগুলো, এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দিবস পালনের বা ঘটনা প্রচার সরকারিভাবে হয়ে থাকে। এগুলোর সম্পর্কে আমরা মেসেজের মাধ্যমে এবং বিভিন্ন পদ্ধতিতে, অর্থাৎ তথ্য যোগাযোগের যেসব মাধ্যম আছে সেগুলোর মাধ্যমে সরকার প্রচার করে থাকে এবং আমরা জানতে পারি এভাবেই। দোরগোড়ায় সরকারি সেবা, অর্থাৎ যে সরকারি যেসব সেবাগুলো না চাই আমরা দোরগোড়ায়, অর্থাৎ আমাদের ঘরে বসে আমরা সেগুলো পেতে পারি। এ ধরনের বহু কার্যক্রম আছে যে কার্যক্রমগুলো আমরা ঘরে বসেই এই কাজগুলো খুব দ্রুততার সহিত খুব তাড়াতাড়ি করতে পারি, অর্থাৎ ঘরে বসেই আমরা আমাদের সেবাগুলো নিতে পারি। যেমন আমরা আইনি সহায়তা হোক বা কোনো রকম সমস্যা হয়েছে সেই পুলিশের বা আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে, অথবা আমার কোনো কিছু তথ্য জানার দরকার, কোনো কিছু তথ্য আমার প্রয়োজন, সেগুলো আমরা ঘরে বসেই এবং ইন্টারনেটের মাধ্যমে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা সে সেবাগুলো গ্রহণ করতে পারি। এর মধ্যে আছে পর্চা, অর্থাৎ আমাদের জমি জমা সম্পর্কিত পর্চা, সেটা ইলেকট্রিক মাধ্যমে, অর্থাৎ ইমেলের মাধ্যমে, এর মাধ্যমে আমরা পেয়ে থাকি। বুক, অর্থাৎ পাঠ্যপুস্তক থেকে শুরু করে বাংলাদেশের বহু বই এই ওয়েবসাইটের মধ্যে বা এই সাইটে পাওয়া যায়, যেগুলো আমরা খুব সহজেই বসে বের করে আমাদের কাজে লাগাতে পারি। যেমন বই যদি হারায় যায়, সে বইটা আমরা ইচ্ছা করলে এই বুকের মাধ্যমে এই সাইটে যেয়ে এই বইগুলো আমরা ডাউনলোড করে আমাদের প্রয়োজনীয় কাজে মেটাতে পারি। পুচি, এভাবেই এই ক্ষেত্রেও আমরা আমাদের কাজগুলো করতে পারি ঘরে বসে। পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ আমরা আগেই জানছিলাম যে আমরা যদি আগে থেকে রেজিস্ট্রেশন করতে পারি তাহলে আমাদের ফলাফল প্রকাশের সাথে সাথে, পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের সাথে সাথে আমরা মেসেজের মাধ্যমে আমরা আমাদের ফলাফল জানতে পারি। স্বাস্থ্যসেবা, অর্থাৎ মোবাইল ফোনে হোক বা ইন্টারনেটের মাধ্যমে, অথবা ওই সব স্বাস্থ্যসেবা যেসব প্রতিষ্ঠান আছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে আমরা সেবা গ্রহণ করতে পারি। তোমরা জানো এই বৈশ্বিক মহামারীর সময় স্বাস্থ্যসেবা খুব বেশি পরিমাণে আমরা সহযোগিতা পাচ্ছি এবং প্রচারণা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সরকারি যেসব নির্দেশাবলী
বা আমাদের স্বাস্থ্যসেবার জন্য আমরা কীভাবে স্বাস্থ্য বা কীভাবে এই মহামারীকে মোকাবেলা করতে পারি, হ্যাঁ, এই বিষয়ে আমরা পেয়ে থাকি। অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুতকরণ, অর্থাৎ আয়কর দেওয়ার যে ঝামেলা, এই ঝামেলা আগে হাতে লিখে সেই জমা দেওয়ার সেটা ইচ্ছে করে আমরা এখন অনলাইনের মাধ্যমে রিটার্ন প্রস্তুত করে ফর্ম আছে সেখানে প্রস্তুত করে আমরা সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে আমরা আয়কর রিটার্ন প্রস্তুত করে দিতে পারি খুব সহজেই। এখন আর কারো কাছে যেতে হবে না, সেই আয়করের জন্য ইনকাম ট্যাক্স উকিলের কাছে যাওয়া দরকার নেই, নিজে ঘরে বসে আমরা করতে পারি। এতে যে সফটওয়্যার করা আছে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য দিলেই সেভাবেই সেটা তার ফলাফল দিয়ে থাকে, তৈরি হয়ে থাকে। টাকা স্থানান্তর আমরা জানি, আগেও জানছি যে আমরা মোবাইলের মাধ্যমে অথবা ব্যাংকে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারি, পাঠাতে পারি, টাকা আনতে পারি। এভাবে তথ্য যোগাযোগকে আমরা কাজে লাগাতে পারি। সরকারি ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ। পরিষেবার বিল পরিশোধ, যে কোনো ধরনের বিল আমরা অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে পারতেছি। ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, পানির বিল, অন্যান্য আরও অনেক পরিষেবা আছে যেগুলো বিল আমরা এই অনলাইনের মাধ্যমে বিল দিতে পারি। পরিবহন, অর্থাৎ ট্রেন, বাস, বিমান, অন্যান্য যেসব পরিবহন আছে এই পরিবহনের যে টিকিট সেটা এখন সশরীরে উপস্থিত না হয়ে আমরা মোবাইলের মাধ্যমে বা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কাটতে পারি। অনলাইনে রেজিস্ট্রেশন, যে কোনো কিছুর ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে হোক, অন্যান্য তথ্যের ক্ষেত্রে হোক বা বিভিন্ন ক্ষেত্রে রেজিস্ট্রেশনের জন্য আমরা অনলাইনকে ব্যবহার করতে পারি। অনলাইনের মাধ্যমে যেমন তোমার ব্যবসায়িক কোনো কাজের ক্ষেত্রে হোক অথবা এই যে পাসপোর্ট করার ক্ষেত্রে অন্যান্য বিষয়ের অন্যান্য অনেক কিছু আছে যেগুলো আমরা অনলাইনে সরাসরি করতে পারি। রেজিস্ট্রেশনে এরকম অনেক বিষয় আছে যেগুলো গাড়ির বা অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের আরও অনেক ক্ষেত্রে আছে যেগুলো রেজিস্ট্রেশন করতে হয়, সেগুলোও আমরা অনলাইনের মাধ্যমে করতে পারি। তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ও উন্নয়নের ফলে এখন ইন্টারনেটের সাহায্যে রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মসের ওয়েবসাইট থেকে অনেক কাজ আমরা দ্রুততার সাথে সম্পন্ন করতে পারি। এই যেগুলো বললাম রেজিস্ট্রেশনের বিষয়টা, সেই বিষয়টা আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে খুব দ্রুততার সঙ্গে করতে পারি। আমরা এখন একটু দেখি, এবার আমরা কয়েকটি কাজের অতীত বর্তমান অবস্থার ছক আকারে দেখি যে এই রেজিস্ট্রেশনের করার ক্ষেত্রে অতীতে কী হতো, এখন বর্তমানে আমরা কীভাবে করতে পারছি। যেমন কাজ, অতীত, বর্তমান। নামের ছাড়পত্রের জন্য অতীতে কমপক্ষে 7 দিন সময় লাগতো, বর্তমানে 30 মিনিট, অর্থাৎ 30 মিনিটের মধ্যে আমরা এই ছাড়পত্রের কাজগুলো করতে পারি। নিবন্ধন অতীতে ছিল কমপক্ষে 30 দিন, বর্তমানে 4 দিন, অর্থাৎ 30 দিন লাগতো আগে এর কাজটি করতে। বর্তমানে কাছে দেখো আমাদের সময় কিন্তু অনেক সাশ্রয় হচ্ছে, খুব দ্রুততাও আমরা পাচ্ছি। ফি প্রদান, ভোর থেকে লাইনে দাঁড়িয়ে অর্থাৎ ব্যাংকে জমা দেওয়ার জন্য সরাসরি উপস্থিত থেকে সেই বিশাল লাইন ধরে আমাদের দিতে হতো, কিন্তু বর্তমানে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে খুব সহজে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে খুব সহজেই দিয়ে দিতে পারি, তৎক্ষণাৎ সেটা চলে যায়। নিবন্ধনের জন্য অফিসে যাতায়াত কমপক্ষে 6 বার, আর বর্তমান অবস্থায় 1 বারও না। তাহলে দেখো বন্ধুরা যে আমরা এই তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের জীবনটা কত সহজ হয়ে আসছে এবং কত দ্রুততার সহিত আমরা কাজগুলো করতে। বর্তমানে অনলাইনে বা মোবাইলে সংগ্রহ করা যায় সিনেমার টিকিট, ট্রেনের টিকিট, বিমানের টিকিট। কোনটি সঠিক দেখি বন্ধুরা, তোমরা সঠিকটা লিখে ফেলো। এবার আমরা মিলিয়ে দেখি। দুঃখিত সঠিক নয়। ধন্যবাদ, সঠিক হয়েছে। হলো 2, 3, অর্থাৎ ট্রেনের টিকিট, বিমানের টিকিট। পার্ট 6, চিকিৎসা। ডাক্তার রোগীর পুরো শরীরকে সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন, নিখুঁতভাবে রোগ নির্ণয় করতে পারেন, ভবিষ্যতের প্রয়োজনের জন্য রোগীর সকল তথ্য ডাটাবেসে রাখতে পারেন। অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে ডাক্তাররা আজকাল আমরা জানি বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহারের ফলে সূক্ষ্ম পরীক্ষার মধ্যে দিয়ে রোগীর
রোগ নির্ণয় করে থাকেন এবং এই নিখুঁত রোগ নির্ণয়ের যেসব পদ্ধতিগুলো অবলম্বন করে সেগুলো সংরক্ষণ করে রাখতে পারেন তথ্যগুলো এবং ডাটাবেসে সেটা রাখা যায় যাতে করে ভবিষ্যতে সেগুলো কাজে লাগে। ডাক্তার রোগীর জন্য সঠিক ওষুধ নির্বাচন ও প্রেসক্রিপশন করতে পারেন। এর ফলে সঠিক রোগ নির্ণয় হওয়ার ফলে সঠিক ঔষধ ডাক্তাররা দিতে পারে, প্রেসক্রিপশন করতে পারে। তথ্য প্রযুক্তি দিয়ে শুধু রোগীর সকল তথ্য পর্যালোচনা করা নয়, চিকিৎসাতে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে যে নতুন নতুন যন্ত্রপাতি তৈরি হয়েছে সেগুলো ব্যবহার করাও হচ্ছে। অর্থাৎ শুধু রোগীর পর্যালোচনা, রোগ নির্ণয় বা অন্যান্য ক্ষেত্রে যে ব্যবহার সেটাই না, নতুন নতুন যেসব যন্ত্রপাতি তৈরি হচ্ছে সেগুলি বা যে তথ্য প্রযুক্তি আসছে চিকিৎসা ক্ষেত্রে সেই সব যন্ত্রপাতি ব্যবহার করেও চিকিৎসকরা করছেন। এই যন্ত্রগুলো তথ্য সংগ্রহ করে সেগুলো নিখুঁতভাবে প্রক্রিয়া করা হয়, যা আগে করা সম্ভব ছিল না। এই প্রযুক্তি উন্নয়নের ফলে যে সূক্ষ্ম পরীক্ষা নিরীক্ষাগুলো করা সম্ভব হচ্ছে, যেটা আগে ছিল না ম্যানুয়ালি, ফলে সঠিক রোগ নির্ণয়ের ক্ষেত্রেও খুব কষ্ট হতো, সম্ভব হতো না। এই প্রক্রিয়া ঘরে বসেও করা যায়। অর্থাৎ এই যে তথ্য সংগ্রহ এবং তথ্যগুলোর বিশ্লেষণের এগুলো ডাক্তাররা ইচ্ছা করলে ঘরে বসে বা দূরে থেকে বসেও করতে পারেন। আসো বন্ধুরা, আমরা কিছু ছবি দেখি। এখানে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যে সব যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে আজকাল, উন্নত যন্ত্রপাতি, সেগুলোর কিছু চিত্র আমরা এখানে দেখছি। এখানে কিছু মেশিনারিজ দেখছি এবং কিছু স্ক্রিনেও দেখা যাচ্ছে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে। বন্ধুরা আসো তাহলে আমরা একটা ভিডিও চিত্র দেখি, সেখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি কীভাবে কাজ করছে। 2 ঘন্টা ধরে অপারেশন চলছে। সার্জনরা অপারেশন টেবিলের পাশে দাঁড়িয়ে। রোগীর অন্ত্রনালীর ক্যান্সার, কম করে আরও 4 ঘন্টা অপারেশন চলবে, বেশিও লাগতে পারে। নার্স আর ডাক্তার ছাড়া বুখুমের আগুস্টা হাসপাতালের অপারেশন থিয়েটারে একটি রোবট আছে, তার নাম ডা ভিঞ্চি। সে যে কোনো মানুষের চেয়ে নিখুঁতভাবে স্কালপেল ইত্যাদি ব্যবহার করতে পারে। চিফ সার্জন বেনো মান রোবটটিকে চালান। তার প্রতিটি নড়াচড়া রোগীর শরীরের ভিতর রোবটের হাতগুলোর নড়াচড়ায় পরিবর্তিত হয়, 1 মিলিমিটার হেরফের না করে। এছাড়া রোবট ক্লান্তি বলে কিছু জানে না। অপারেটর সবসময় আমি। রোবট আমার কাজটা সহজ করে দেয়। আমি যা করতে চাই রোবট তার পেশেন্টের শরীরে নিখুঁতভাবে করে দেয়। আমি যদি রোবট ছাড়া অপারেশন করি তাহলে সেটা 2-3 ঘন্টার বেশি ভালোভাবে করা সম্ভব নয়। বিভাগ অনুযায়ী রোবটরা খাবারের ওয়াগনটিকে ঠিক ঠিক জায়গায় পৌঁছে দেয়। হাসপাতালের লম্বা করিডোর ধরে খাবার পৌঁছে যায় ঠিক জায়গায়। মানুষের সাহায্য লাগে না। রোগী বা হাসপাতাল কর্মীরা পথে পড়লে খাবারের গাড়ি সেটা ঠিকমতো কাটিয়ে যায়, সঠিক রাস্তা বেছে নিয়ে আগে থেকে প্রোগ্রাম করার লক্ষ্যে পৌঁছে যায়। রোবট পৌঁছলে নার্সরা খবর পান যে এবার রোগীদের খাবার দেবার সময় হয়েছে। মালবাহী রোবটগুলোর কল্যাণে 20 জন লোকের কাজ বেঁচে গেছে, অবশ্য কারো চাকরি না খেয়ে, কেননা লক্ষ্য ছিল একজন প্রশিক্ষণপ্রাপ্ত নার্স পাওয়া আজকাল খুব সহজ নয়। তার উপর যদি এইসব নার্সদের দিয়ে এমন সব কাজ করানো হয় যার সাথে পেশেন্টদের পরিচর্যার কোনো সম্পর্ক নেই, যেমন জিনিসপত্র আনা, তাহলে সেটা একটা অপ্রয়োজনীয় কাজ। এক্ষেত্রে দেখতে হবে কাজটা আর কারো দিয়ে করানো যায় কিনা, যা আমরা রোবটদের দিয়ে করাচ্ছি। শিগগিরই রোগীদের রক্তচাপ বা জ্বর মাপার মতো দৈনন্দিন কাজে রোবটদের সাহায্য নেওয়া হবে। নার্স টেম্পারেচার মাপবেন, কিন্তু সেটা নথিবদ্ধ করার কাজ করবে রোবট স্বয়ংক্রিয়ভাবে। কাজে নার্সের হাতে রোগীদের জন্য আরও বেশি সময় বাঁচবে। আমাদের দেশে ডাক্তারের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। বিশেষ করে বিশেষজ্ঞ ডাক্তারের তথ্য প্রযুক্তি নিয়ে এসেছে টেলিমেডিসিন। তোমরা জানো এই টেলিফোনের মাধ্যমে বা বিভিন্ন তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ডাক্তারের সঙ্গে ডাক্তারি চিকিৎসা সেবা নেওয়াটা হচ্ছে টেলিমেডিসিন। টেলিমেডিসিন হচ্ছে টেলিফোনের সাহায্যে চিকিৎসা সেবা নেওয়া। তাহলে আমরা জানলাম টেলিমেডিসিন কাকে বলে। বর্তমানে অন্যান্য তথ্য প্রযুক্তির মাধ্যমে এই সেবা নেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা আজকাল টেলিভিশনে চিকিৎসা সংক্রান্ত কতগুলো অনুষ্ঠান হয়ে থাকে, সেখানেও সরাসরি যোগাযোগ করতে পারছি, ডাক্তারের সেবা নিতে পারছি, ডাক্তারের পরামর্শ নিতে পারছি। রোগ হলে আমরা ডাক্তারের কাছে যেভাবে স্বাস্থ্যসেবা নেই, ঠিক তার মতোই রোগ যেন না হয় তার জন্য রোগ প্রতিরোধ টিকা নিতে হয়। রোগ হলে ডাক্তারের সেবা আমরা নিয়ে থাকি, কিন্তু রোগ যেন না হয় আগে থেকে যেন আমি প্রস্তুতি নিতে পারি। চিকিৎসা বিজ্ঞান এখানে একটি উন্নত চিকিৎসার ব্যবস্থা গবেষণার মধ্যে করেছে, যে রোগ যেন না হয় তার জন্য আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার টিকার মাধ্যমে ব্যবস্থা করেছে। আসে আমরা এখন দেখি
ই মেডিসিন, ই চিকিৎসা, ই ডাক্তার। আমরা এর আগে ই মেডিসিন সম্পর্কে জেনেছি, অর্থাৎ সেখানে বলছিলাম যে শুধু টেলিফোনের মাধ্যমে না, আজকাল বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমরা ডাক্তারের পরামর্শ নিতে পারি। চিকিৎসার তথ্য প্রযুক্তির ব্যবহার। তথ্য প্রযুক্তির কারণে এখন চিকিৎসা ক্ষেত্রে অন্য মাত্রায় গবেষণা হচ্ছে। মানুষের জিনোম রহস্যভেদ হওয়ায় চিকিৎসা জগতে বিপ্লব শুরু হয়ে যাচ্ছে। এতদিন রোগের উপসর্গ কমানো হতো, এর রোগের কারণটি খুঁজে বের করে সেটা অপসারণ করা হবে। এখন যেরকম সব মানুষ একই ঔষধ খায়, ভবিষ্যতে প্রত্যেক মানুষের জন্য আলাদা করে তার শরীরের উপযোগী ঔষধ তৈরি হবে। অর্থাৎ জিনোমের যে কথাটা আমার আছে, জিন রহস্য যেটা আছে, প্রতিটা মানুষের জিনের যে গঠন এগুলো আলাদা আলাদা, এবং এই আলাদা আলাদা হওয়ার কারণে যখন আমরা এর রোগের রহস্য জানতে পারবো এই জিনোমের সাহায্যে, তখন হবে কি যে প্রত্যেকটা মানুষের জিনোম আলাদা হওয়ার জন্য তার ট্রিটমেন্টে বা তার ঔষধের উপর আলাদা আলাদা হয়ে যাবে। সঠিক চিকিৎসার জন্য ঔষধ শরীরের উপযোগী করে তৈরি হবে সে সময়। এখন সার্জনকে উপস্থিত থেকে অপারেশন থিয়েটারে অপারেশন করতে হয়। ভবিষ্যতে 1000 মাইল দূর থেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে রোগীর অপারেশন করতে পারবে। অর্থাৎ এই মুহূর্তে আমরা এখানে একজন রোগীকে অপারেশন করতে গেলে সার্জনকে সেখানে উপস্থিত থাকতে হচ্ছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে অনেক দূর থেকে 1000 মাইল দূর থেকেও চিকিৎসক সেখান থেকে অপারেশন করতে পারবেন রোবটের মাধ্যমে। আমরা একটু আগে যেটা দেখলাম যে রোবটের সাহায্যে কীভাবে অপারেশন করছে, সেইটাই উনি দূর থেকে পরিচালনা করবেন এবং এখানে অপারেশন হবে। অথবা দূর থেকে উনি নির্দেশনা দিবেন, এখানে তার সহযোগী সার্জনরা তাকে অপারেশনের সহযোগিতা করবে। তাহলে পাঠ পর্যালোচনায় দেখি আমরা রোগ প্রতিরোধে বা রোগ যেন না হয় তার জন্য নিতে হয় কী নিই? অ্যান্টিবায়োটিক, ভিটামিন এ টিকা, প্রতিরোধক টিকা, পোলিও টিকা। বন্ধুরা তোমরা খাতায় লিখে পড়ো। এবার দেখি আমরা কোনটা নিতে হয়। দুঃখিত ভুল হয়েছে, ভুল। গ হচ্ছে রোগ প্রতিরোধ টিকা। আমরা এবার আসি তথ্য যোগাযোগ প্রযুক্তিগুলোতে পাঠ 7 গবেষণা খাতে তথ্য যোগাযোগ প্রযুক্তি কীভাবে ব্যবহার হচ্ছে। আমরা গবেষণার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করতেছি। আগে আমরা যেসব গবেষণালব্ধ তথ্য পাওয়া যেত সেগুলোকে খাতা কলমে লিখে রাখতে হতো। এতে করে যদি কোনো অংশে যদি ভুল থাকে বা কোনো কিছু যদি নষ্ট হয়ে যায় বা কোনো কিছু পরিবর্তন করতে হয়, তাহলে সেটাকে আবার নতুন করে পুরোটা লিখতে হয়। কিন্তু আমরা এখন দেখছি এই তথ্য যোগাযোগ প্রযুক্তির ফলে কম্পিউটারের সাহায্যে আমরা এগুলো তথ্য সংরক্ষণ করতে পারি। এবং এমন কিছু সফটওয়্যার রয়েছে যে সফটওয়্যারের মাধ্যমে আমরা গাণিতিক কিছু বিষয় আছে যেগুলো সহজেই ফলাফলটা পেয়ে যেতে পারি। সহজেই আমরা শুধু তথ্যগুলো ইনপুট দিলে তার ফলাফলগুলো সাথে সাথে পেয়ে যাবে। এইরকম অনেক গবেষণালব্ধ ফলাফল ডাক্তারেরা বা গবেষকেরা তারা লিখে রাখে কম্পিউটারের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে। ফলে তাদের গবেষণা কোনো জায়গায় যদি সেই গবেষণাটা সফল না হয়, তাহলে কোন জায়গাটায় ভুল হয়েছে বা কোন জায়গা থেকে তাকে নতুন করে করতে হবে সেটা সহজে বের করে সেটাকে আবার সংশোধন করে নিয়ে সেভাবে করতে পারে। ফলে চিকিৎসার ক্ষেত্রে শুধু না, আমাদের অনেক গবেষণালব্ধ অনেক জিনিস সহজ হয়ে আসছে এবং বিশ্বব্রহ্মাণ্ডের অনেক কিছুই অনেক বিষয়ে নতুন নতুন তথ্য আবিষ্কৃত হচ্ছে। আমরা এখানে যে ছবিগুলো দেখছি এগুলো গবেষণার কিছু ছবি। আমরা ইদানিং এই করোনা ভাইরাসের ইনজেকশন আবিষ্কারের বিষয় নিয়ে অনেকবার দেখছি টিভিতে যে গবেষণা হচ্ছে, প্রয়োগ হচ্ছে, আবার সেটা সফল হচ্ছে না, আবার নতুন করে গবেষণা করতেছে। এইরকমভাবে গবেষকরা করে থাকে, তার তথ্যগুলো সংরক্ষণ করে তথ্য যোগাযোগ প্রযুক্তি। আসো পাঠ পর্যালোচনায় দেখি একজন গবেষক নিচের কোনটি ছাড়া গবেষণার কথা চিন্তা করতে পারে? মোবাইল ফোন, কম্পিউটার, তথ্য প্রযুক্তি। নিচের কোনটি ঠিক? ঘ। বন্ধুরা তোমাদের কি মনে হয়? তোমরা খাতায় লিখে পড়ো। এবার আমরা মিলিয়ে দেখি। দুটিটা সঠিক নয়, সঠিক হয়েছে। ঠিক আছে বন্ধুরা, এবার তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। চিকিৎসা কাজে ব্যবহার হয় এমন 5টি যন্ত্রপাতির নাম লিখো যেগুলো তথ্য প্রযুক্তির সাহায্যে কাজ করে। বিদায় নিব। ধন্যবাদ তোমাদের সবাইকে তোমাদের এই উপস্থিতির জন্য। আশা করি তোমরা বিষয়টি সম্পর্কে জানতে পারলা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে অবহিত হলো। ধন্যবাদ তোমাদেরকে।